ক্যান্টিনের পরিবেশটাতে মানুষের মৃদু ফিসফিসানি, হাসাহাসি আর মধ্যাহ্নের তীব্র রশ্মির এক উত্তেজনামূলক পরিস্থিতি। কেউ কেউ অসহ্য এই গরমে ক্লান্ত হয়ে এক টুকরো শান্তির আশায় এসেছে এখানে, আবার কেউ নিজের খিদা নিবারণের জন্য। অনেকে আবার ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে চিল করছে। সকলের মুখেই গুমোট গরমের অপ্রীতিকর অবস্থা। ক্যান্টিনের শেষ মাথায় দক্ষিণ কর্নার ধারে দেয়াল ঘেঁষে একটা টেবিল লাগানো আছে। সেখানে বিরক্তি মুখে নিয়ে বসে আছে 4টা মেয়ে। 3জন মেয়ের মুখে চাপা আক্রোশ, রাগ, বিরক্তি আর তিক্ততার আদলে ঘেরা, আর বাকি একজন খুবই স্বাভাবিক এবং নির্বাক ভঙ্গিতে বসে আছে। এই ফুটন্ত গরম যেন তার সহ্যনীয়। খুব মনোযোগ ভঙ্গিতে বইয়ের পাতায় চোখ বুলাচ্ছে। ভাবটা এমন যে এখন এই মুহূর্তে বই পড়া ছাড়া আর কোনো কিছুর গুরুত্ব নেই তার কাছে। ক্যান্টিনের শেষ মাথায় যেন ফ্যানের বাতাস, এসি ঠান্ডা হাওয়া কিছুই পৌঁছাচ্ছে না। তদ্রূপ তাদের মুখে এমন বিরক্তি। কোনো টেবিল খালি না পেয়ে এখানে বসেছিল তারা একটু শান্তির জন্য। কিন্তু শান্তি আর হলো কোথায়? বসতেই বুঝতে পারল এখানে ফ্যানের বাতাস, এসির হাওয়া কিছুই আসছে না। তার উপর ক্যান্টিনের সবাই এমনভাবে তাকিয়ে আছে, পৃথিবীর বুকে এক টুকরো এলিয়েন দেখল। দুর্বল, এইটা কই আসছি? এর চেয়ে তো ক্লাসরুমই ভালো ছিল। বিরক্তি না চেপে রাখতে না পেরে নীরবতার মধ্যে বোম ব্লাস্ট করে ইসমি উক্ত কথাটা বলল। জিমির এসবে মন নেই। সে এমনভাবে নিজের ডিপার্টমেন্টের বই পড়তে ব্যস্ত। তাদের সাথে বাকি মেয়ে দুটো হলো সেই দিনের মাঠের মেয়ে দুটো। যে মেয়েটা তামিমকে থাপ্পড় মেরেছিল সে হলো তামিশা, আর তার বান্ধবী সিমরা। জিমিদের সাথে কয়েকদিনের বেশ পরিচিতি গড়ে উঠেছে। তামিশা আর সিমরানও জিমিদের ডিপার্টমেন্টের। তামিশা আর সিমরান দুজনেরই গায়ের রং বেশ ফর্সা। তামিশার বেশ লম্বা, তবে সিমরান সেই তুলনায় অনেকটাই খাটো। তামিশার চোখে অনেক মায়া, তার ব্যক্তিত্বটাই অন্যরকম। বাহিরের মানুষ দেখলে ভাববে তামিশা একগুঁয়ে গম্ভীর, কিন্তু জিমি আর ইসমি মেশার পর বুঝতে পারল কতটা চঞ্চল এরা। তবে ইসমির সাথে সিমরানের অনেক মিল, যেন মেলায় হারিয়ে যাওয়া দুই বোন। জিমি, তুই কি কিছু খাবি না? তামিশা হতাশ হয়ে জিজ্ঞাসা করে। না। জিমির স্পষ্ট জবাবে তিনজনই নড়েচড়ে বসে। বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠায় তারা একে অপরকে তুই বলে সম্বোধন করে। তুই কি আমাদের ফ্রেন্ড ভাবতে পারিস না জিমি? থেমে মোলায়েম কণ্ঠে বলে। এটা আমার পক্ষ থেকে ট্রিট। জিমি, তুই যদি সত্যি আমাদের বন্ধু ভাবতি তাহলে কি এমন পরের মতো ব্যবহার করতি? এভাবে ফিরিয়ে দিতি? জিমি দীর্ঘশ্বাস ফেলে বইটা বন্ধ করে তামিশার দিকে সরাসরি তাকায়। দেখ, প্রত্যেক দিন বন্ধুত্বের দোহাই দিয়ে এটা সেটা গ্রহণ করানোকে বন্ধুত্ব বলে, তবে আমি এসবে নেই। আই এম বিগ সরি। আমি কারো দয়ায় বাঁচতে চাই না। আমি নিজে যতটুকু পারি, যতটুকু আমার দরকার আমি করে নিব। কারো থেকে কোনো কিছু আমি ফ্রিতে নিতে পারবো না। আর বাকি রইল খাবারের কথা। এসব বড়লোকি খাবার আমার গলা দিয়ে নামবে না। তোদের আমি সত্যি বন্ধু ভাবি, তবে তোরা সেই প্রথম দিন থেকে প্রত্যেক দিন ট্রিট দেওয়া শুরু করছিস। এভাবে প্রত্যেক দিন ট্রিট দিলে আমার আত্মসম্মানে আঘাত লাগে। মনে হয় আমি অক্ষম, মানুষের দয়ায় চলতে হয়। জিমি একটু থেমে সবার মুখভঙ্গি পর্যবেক্ষণ করে। পরিস্থিতি স্বাভাবিক করতে মৃদু একটা হাসি দিয়ে বলে, আমার কথা কিছু মনে করিস না। আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি, একটা বই জমা দেওয়ার ছিল। অপেক্ষা কর, আসছি। ব্যাগটা কাঁধে তুলে বাইরে যাওয়ার জন্য উদ্যত হয়। তামিশার মুখে তখন চাপা অনুশোচনা আর আত্মগ্লানি। সকলেই বুঝতে পারল জিমি সবার থেকে আলাদা। আত্মসম্মান যার কাছে সব কিছুর ঊর্ধ্বে। তামিশা বিড়বিড় করে, মেয়েটা অদ্ভুত তবে ইন্টারেস্টিং। সকলের হইচয়ের ইসমি তামিশা আর সিমরান ভাবনার জগৎ থেকে ফেরে। ভ্রু কুঁচকে চাওয়াচাই করে সামনে তাকাতেই পিলে চমকে ওঠে। জিমির পথ ঘেরাও করে বসে আছে ব্ল্যাক রাইডেলের 5 সদস্য। ভয়ে ক্যান্টিনের কিছু মানুষ জায়গা ত্যাগ করে, আবার কিছু মানুষ তামাশা দেখার জন্য দাঁড়িয়ে আছে, আবার কেউ ফোন বের করছে ভিডিও করার জন্য। জিমি তখনও নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে মারিয়ার রাগে গজগজ করা মুখটাতে। মারিয়া রাগে গজগজ করতে করতে কে আর রিয়াকে উদ্দেশ্য করে কিছু বলে। তৎক্ষণাৎ জিমির দুহাত দুজনে চেপে ধরে। বাঁকা হাসি হেসে জিমির মাথায় সয়া সসের বোতল ঢালবে তখনই
কোথা থেকে একটা ইটের টুকরা মারিয়ার হাতে আঘাত করে। মারিয়া একটু হকচকিয়ে গিয়ে আশেপাশে রাগের দৃষ্টিতে তাকায়। সসের বোতল তখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। মারিয়ার রাগ সমস্ত আকাশে উঠে যায়। চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল! কে করেছিস এমন? কে? ভালোই বলছি, সামনে আয় ব্লাডি বিচ। সামনে পেলে কুত্তা দিয়ে ছিঁড়ে খাওয়াবো। চিনিস আমাকে? হাত ধরে ন্যাকা কান্না শুরু করে দেয়। ইসমি ফিক করে হেসে দেয়। পরিস্থিতি প্রতিকূল দেখে হাত দিয়ে মুখ চেপে ধরে। তামিশা আর সিমরান ভয়ার্ত মুখে তাকিয়ে আছে। ইসমি এগিয়ে যায় সামনের দিকে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে দুটো মেয়ে দৌড়ে মারিয়ার সামনে এসে থামে। হাঁপাতে হাঁপাতে হাতে কাগজগুলো মারিয়ার হাতে দিতে দিতে বলে, এই নে তোমাদের অ্যাসাইনমেন্ট। মেয়েটা মারিয়ার হাতে অ্যাসাইনমেন্ট দিয়ে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকেনি, দৌড়ে চলে গেছে। বিপদ থেকে মুক্তি পেয়েছে। মারিয়া অ্যাসাইনমেন্ট ভালো করে চোখ বুলিয়ে নেয়, নিয়ে রিয়ার হাতে দেয়। রিয়া অলস ভঙ্গিতে সেটা পাশের টেবিলের উপর রেখে দেয়, যা নজর এড়ায় না জিমি ইসমির। দুজনে একবার অ্যাসাইনমেন্টের দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে একে অপরের দিকে তাকাতেই মুখে বক্র হাসির রেখা খেলে। জিমির ঠোঁট কামড়ে ধরে নিচের দিকে তাকিয়ে কিছু ভাবছে। ইসমির ঠোঁটেও শয়তানি হাসি। তামিশা কিছুটা বিরক্তির সাথে অনিচ্ছুক লোচনে দাঁড়িয়ে আছে। মারিয়া জিমিকে কিছু ভাবতে দেখে শয়তানি হেসে বলে, তুই তো অনেক সাহসী, তো একটু প্রমাণ দে, আমরাও দেখি কত সাহস তোর। মানে অবাকতার রেশ কাটাতে না পেরে জিজ্ঞেস করে জিমি। মানে হলো আমরা এখন একটা প্রতিযোগিতা করব। যদি তুই হারিস তাহলে তোকে ক্যাম্পাসের সকলের সামনে আমাদের পা ধরে ক্ষমা চাইতে হবে আর জোকার ডান্স করতে হবে। আর আমি জিতলে? প্রশ্নটা ছুড়ে দেওয়ার মতো করে জিজ্ঞেস করে জিমি। মারিয়া কিছুটা ভেবে হাসি মুখে বলে, তুই যা চাস তাই হবে। ওকে, ভেবে বলছিস তো? এখনও তো শুনলিই না কিসের প্রতিযোগিতা। ওভার কনফিডেন্স কিন্তু ভালো না। উপহাসী সুরে বলে মারিয়া। সেটা না হয় আমিই ভেবে নিব, আপনার চিন্তা করতে হবে না, দেখা যাবে। ক্যাম্পাসে কৃষ্ণচূড়া গাছের নিচে চলো, প্রতিযোগিতার এখানেই হবে। আবার পালিয়ে যাস না কিন্তু হারার ভয়ে। পালিয়ে গেলেও কিন্তু তোকে পা ধরে ক্ষমা চাইতেই হবে। এখানে কিন্তু অনেকেই আছে, আবার ভিডিও হচ্ছে, বুঝে নে। জিমি দাঁতে জাহাজ চেপে বলে, কে পালিয়ে যায় আর কে হারে সেটা সময় বলে দিবে। মারিয়ার দলবল বিশ্রী একটা হাসি দেয়। তাতে জিমিদের গা পিতে জ্বলে ওঠে। আশেপাশে সবাই আগ্রহী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কি হবে সেটা নিয়ে বিরাট কৌতূহল সবার মধ্যে। ক্যাম্পাসের অর্ধেক মানুষ এখন ক্যান্টিনে আছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। তামিশা সিমরান ভয়ে ঢোক গিলে। ইসমিও ভয় পেয়েছে। সে জানে মারে এটা এমনি এমনি ছেড়ে দিবে না, নিশ্চিত কোনো গণ্ডগোল করবে, তাই এরকম চিলমুড়ে আছে। নয়তো মারিয়ার মতো মানুষ নিজেকে নিয়ে বাজি ধরবে অসম্ভব। নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে ফাঁসানোর। আর জিমিটাও বাকি। কে বলেছিল চ্যালেঞ্জে রাজি হতে? মনের ভাবনাগুলোকে মনের ভিতরে ধরে বেঁধে রেখে করুণ দৃষ্টিতে তাকায় জিমির দিকে। তামিশা আশেপাশে কিছুটা সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে মারিয়াকে আগাগোড়া ভালোভাবে পর্যবেক্ষণ করে, চোখ মুখে অসন্তুষ্টির ছাপ। হঠাৎ তার চোখ আটকায় মারিয়ার কানের পিছনে একটা চিহ্নের দিকে। চিহ্নটা এতটাই সূক্ষ্ম যে কারো চোখে পড়ার মতো না। মুহূর্তেই চোখ বড় বড় করে তাকায় সে। ভালোভাবে খেয়াল না করলে এটা বোঝা যায় না। তামিশা চিহ্নটা ভালোভাবে পর্যবেক্ষণ করে কিছু হয়নি এমন ভাব নিয়ে দাঁড়ায়। মারিয়া যে চিহ্নটাকে লুকানো আপ্রাণ চেষ্টা করছে তা তামিশার বুঝতে বাকি নেই। এখন না পালালেও প্রতিযোগিতা দেখে পালাবি। তাই ছোট মানুষ হিসেবে তোর জন্য ছাড় দিয়ে বলছি, এখনই মাফ চেয়ে নে, তাহলে অপমান কিছুটা কম হবে। আমারটা না হয় আমি ভেবে নিব। আপনি আগে চিন্তা করেন আপনি অংশ নেবেন কি না। যতই হোক অসুস্থ শরীরে আর কতটুকু পারবেন। জিমির কথাগুলো তীরের ফলার মতো করে মারিয়ার শরীরের মধ্যে ঢুকে ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে ওঠে, এই তুই অসুস্থ কাকে বলছিস? তোর কত বড় সাহস তুই আমাকে অসুস্থ বলিস? তোর একদিন কি আর আমার একদিন কি?
আজকে তোকে আমি। মারিয়া জিমির দিকে এগুলে নিলেই শিহাব আর কিয়া তাকে আটকায়, টেনে বাইরে নিয়ে যেতে থাকে। মারিয়া যেতে যেতে অগ্নিদৃষ্টি ফেলে যায় জিমির দিকে, যার অর্থ নিচে আসিস প্রতিযোগিতায়, তখন মজা বুঝাবো। জিমিকে একটুও বিচলিত দেখালো না, বরং স্বাভাবিক ভঙ্গিতে সামনে যেতে নিলে ইসমি দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে পথ রোধ করে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে চাপা স্বরে বলে, জিমি চল না আমরা পালিয়ে যাই, এই ভার্সিটিতে আর আসবো না, অন্য কোথাও ভর্তি হব। তুই বুঝতে পারছিস না এরা কোন ভয়ঙ্কর মরণফাঁদ পেতেছে? আমি তোকে হারাতে চাই না, প্লিজ চল আমরা চলে যাই। জিমি তার কাঁধ থেকে ইসমির হাতটা সরিয়ে দেয়। ইসমি বুঝে ফেলে জিমি পিছু হটবে না। ইসমির চোখে পানি টলমল করছে, চোখে প্রিয়জন হারিয়ে ফেলার ভয়। তুই তুই তামিশা ওদের নিয়ে চলে যা প্লিজ। ইসমি নড়ল না, অনড় রইল। আমি তামিশাদের পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তোকে বিপদের মুখে ছেড়ে আমি কোনোভাবে যেতে পারবো না। তুই আমাকে জোর করবি না এই বিষয়ে। জিমি একটা দীর্ঘশ্বাস ফেলে, কতক্ষণ নিস্তব্ধ ফ্লোরের দিকে তাকিয়ে থেকে ঘাড় কাত করে বলে, ওদের পাঠিয়ে দে। তার বোঝা হয়ে গেছে ইসমি যাবে না শত বললেও। আশেপাশে মানুষের কথা ভেসে আসছে, ফিসফিস করে বলছে, মেয়েটা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। আরে বুঝিস না, সব অ্যাটেনশন পাওয়ার জন্য। দেখতে তো ফকিন্নি, আবার ভাব দেখায় প্রধানমন্ত্রীর। কত বড় সাহস আমার ড্রিম বয়ের উপর হাত তুলেছে। আমার তো মন চাইছে একদম আরও কয়েকটা দে। সবাই করছে ব্যাড চয়েসের অ্যাটেনশন পাওয়ার জন্য। কত বড় লোক ওরা, একটারে পটাতে পারলে জীবন বিন্দাস। ওদের ধান্দায় তো এটা। ফকিন্নি খ্যাত একটা, দেখতে কেমন কাজের খালা লাগে। তোর থাম, মেয়েটার জন্য আমার চিন্তা হচ্ছে। শেষমেশ অন্যায়ের প্রতিবাদ কেউ করেছিল, এখন তার জীবনটাও শেষ। এসব বস্তির ফকিন্নির জন্য তোর আবার যত সব নাটক। এসব লো ক্লাস কথাবার্তায় জিমির চোখে পানি টলমল করছে। গাল বেয়ে গড়িয়ে পড়ার আগেই মুছে ফেলে যাতে কেউ না দেখে। জিমিদের চোখে পানি মানায় না। প্রতি মুহূর্তে তাদের লড়াই করে বাঁচতে হয়। সমাজে এসব কিছু কীট থাকে যারা অন্যের নামে সমালোচনা করে, অন্যের ভালো সহ্য করতে পারে না, তাদের সারাক্ষণ নিচে নামানোর চেষ্টা করে। তার আপন চাচাদের তো সেই প্রমাণ। লাল হয়ে যাওয়া চোখ জোড়া দিয়ে দ্রুত পায়ের বাইরের দিকে হাঁটা ধরে। ক্যান্টিনের বাইরে কয়েকটা পোস্টারের দিকে সবাইকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে জিমি। কৌতূহলবশত একটু তাকাতে ঘৃণা মুখ ফিরিয়ে নেয়। চোখ জোড়া অজান্তে আবার টলমল করে ওঠে। তীব্র ঘৃণা নিয়ে মুখ ফিরিয়ে সামনে তাকায়। তার স্মৃতির কপাটে কিছু বিষাক্ত স্মৃতি উকি দিচ্ছে বারবার, চাইলেও ভুলতে পারছে না। পোস্টারে স্পষ্ট করে ঈশান আর আরেকটা মেয়ের ছবি দেওয়া। মেয়েটা অনেক সুন্দরী, তবে তার ড্রেস আপ ওয়েস্টার্ন, শরীরের অর্ধেক বের হয়ে আছে। ছবিতে খুবই ক্লোজভাবে দাঁড়িয়ে আছে দুজনে। তার নিচে আরেকটা পোস্টার, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুজনে আবাসিক হোটেলের ভিতরে ঢুকছে। পোস্টারের উপরে আকর্ষণীয় টাইটেল, টাকা থাকলে সব কিছুই হাতে মোয়া, হোক সেটা বয়সের বড় কিংবা কচি। নিচে আবার লেখা, আজকে আবার ঈশানকে কোনো মেয়ের সাথে দেখা আবাসিক হোটেলে দেখা গেছে। এ কী হাল ঈশান মির্জার? এমন স্টুডেন্ট ভার্সিটিতে থাকা মানে ভার্সিটির সব মেয়েরা অনিরাপদ। কোনো মেয়ের কিছু হলে কি ভার্সিটি এর দায় নেবে? এমন ছেলেকে ভার্সিটি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। প্রতি রাতে যার আবাসিক হোটেলে যেতে হয় না জানি আর কোন কোন পাপের সাথে লিপ্ত, এমন ছেলেকে ভার্সিটি থেকে বিতাড়িত করার তীব্র প্রতিবাদ জানাই। ভার্সিটিতে র্যাগিং, মেয়েদের হেনস্থা করার সব কিছুই প্রতিবাদ জানাই। নিচে আবার ঈশান আর মেয়েটার অপ্রীতিকর মুহূর্তের কিছু ছবি আছে। প্রতিটা পোস্টারে এমন প্রতিবাদ জানিয়ে লেখা। জিমি আর দেখতে না পেরে মুখ ফিরিয়ে নেয়। তার মনে পড়ে তার আর বিয়ের ব্যাপারটা। 2 বছর আগে একটা ভুল সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, তার জীবনটা দুর্বিষহ করে তুলেছে। একটা ঝড়ের রাত তার সব কিছু কেড়ে নিয়েছে, আর ও পাশের ব্যক্তি হয়তো জানে না এ সম্পর্কে।
একটা ছোট জীবন শেষ হলো, তার দায়ভার কি সে নেবে কিভাবে? সে তো হয়তো জানেই না। জিমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সিমেন্টের ঢালাই করা রাস্তা দিয়ে যখন পা ফেলে এগুবে, তখনই উপর থেকে বিকট শব্দে পিছু পড়ার শব্দ হয়। সকল শিক্ষার্থী শব্দের উত্তেজনা খোঁজে। জিমি কুচকানো চোখ খুলে সামনে তাকিয়ে দেখে একটা কাটা মাথা। ভয়ে পিলে চমকে ওঠে তার। মুহূর্তে দুদম পিছিয়ে পড়ে। আশেপাশে মানুষের জড়ো হয়ে গেছে ততক্ষণে। ইসমিরা সবাই জিমির পাশে দাঁড়িয়ে অবাক আর ভয়ে আদলে ঘেরা মুখ নিয়ে কাটা মাথার দিকে তাকিয়ে আছে। তামিশা আর সিমরান ভয়ার্ত মুখে দাঁড়িয়ে আছে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। ইসমি জিমির হাতটা চেপে ধরে শক্ত করে। ভার্সিটির মধ্যে মুহূর্তে হঠাৎকরিতা গোলমেলে পরিবেশ তৈরি হয়ে যায়। দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে, মাথাটা একজন ছেলের। পুরো মুখের রক্ত লেগে আছে, দাঁত নেই, চোখগুলো খুবলে তোলা হয়েছে, কানটাও নেই, ঠোঁটে সাইড থেতলে দেওয়া হয়েছে, চুলগুলো রক্তে লাল হয়ে আঠালো হয়ে গেছে। জিমি কাঁপা কাঁপা হাতে ইসমির হাতটা শক্ত করে ধরে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। মাথাটা ঘুরতে থাকে, তার দুনিয়া যেন এখানে থমকে গেছে। চোখ বোঝার আগে একবার দূরে ছাদের দৃষ্টি যেতে থমকে যায়, তবে কিছু বোঝার আগে ঢলে পড়ে ইসমির গায়ে।